দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফলিতে প্রকাশিত বিশেষ খবরটি হল, নির্বাচন আচরণবিধির ঘেরাকলে বহুবিধি সমস্যায় ঢুকছে পাহাড়, প্রদ্যুতের নীরবতা নিয়ে উঠছে প্রশ্ন। শুখা মরশুমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট বহু পরিচিত, তার সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ চপলতা। প্রত্যন্ত জনপদে এই দুটি সমস্যা নিয়ে প্রায় সময়ই দেখা যাচ্ছে জনতার পথ অবরোধ থেকে শুরু করে অন্যান্য প্রতিবাদ কর্মসূচি। যদিও এই মুহূর্তে রাজ্যে কাজ নেই, খাদ্য নেই ইত্যাদি অভিযোগ তুলছে বিরোধীরা সরব হয়েছেন। প্রত্যন্ত জনপদে যখন এই ধরনের পরিস্থিতি, তখন নির্বাচনী আচরণবিধির ঘেরাকলে রাজ্যের প্রত্যন্তের লোকেদের অবস্থা আরও কাহিল হয়েছে। অথচ রাজ্যের প্রত্যন্ত জনপদ, বিশেষ করে এডিসি এলাকাগুলি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রদ্যুৎ কিশোরের তীব্রামুদা। যেহেতু নির্বাচনী আচরণবিধির কারণে মথার মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে সিএম এবং এমডিসিরা প্রত্যন্ত জনপদে গিয়ে সরাসরিভাবে কোনো কিছু সহায়তা করতে পারবে না, সেই জায়গায় প্রদ্যুতের তথাকথিত স্বেচ্ছাসেবক বাহিনীগুলিও উধাও হয়ে গিয়েছে। অথচ মুকুটহীন রাজা প্রদ্যুৎ এবং তার দল মথা প্রায় বলে থাকে, জনজাতিদের আর্থসামাজিক মানোন্নয়নই হলো তাদের মূল লক্ষ্যবস্তু। দেখা গিয়েছে আর্থসামাজিক মানোন্নয়ন তো দূরের কথা, ন্যূনতম পানীয় জলটুকু তারা পাচ্ছেন না। শুকিয়ে যাওয়া নদী বা ছড়া থেকে কোনো রকমে অপরিশোধিত জল এনেই তাদেরকে পান করতে হচ্ছে, ফলে আক্রান্ত হচ্ছেন জলবাহিত রোগে। অতীতে এমনও দেখা গিয়েছে প্রদ্যুৎ কিশোর তার নিজের গাঁটের টাকা খরচ করে ট্যাঙ্কার পাঠিয়ে গিরিবাসীদের জন্য পানীয় জলের বন্দোবস্ত করেছিলেন। বিশেষ করে এডিসি দখল করার আগে মথার পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ দেখা গিয়েছিল। এরপর তারা দখল করেছে এডিসি। সর্বশেষ দুইজন বিধায়ককে মন্ত্রিসভায় জায়গা করিয়ে দিয়ে নিজের বুনো কৃতিকে পদ্মচিহ্নে পূর্ব ত্রিপুরা আসরে দাঁড় করানোর পর এখন তিনি উধাও হয়ে গিয়েছেন। নির্বাচনী আচরণবিধির কারণে গিরিবাসীদের সরাসরি কোনো সহায়তা করতে না পারলেও স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় তিনি পানীয় জল সরবরাহ করতে পারতেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অথচ এই পরিষেবাটুকু দেওয়ার ন্যূনতম প্রয়োজন বোধ করছেন না তিনি। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, তারই পৈলা জাতি উলু পার্টির এই স্লোগানটি কি আসলে ভোট ব্যাংকের স্লোগান? যেখানে রাজ্য সরকারও নির্বাচনী আচরণবিধির কারণে সরাসরি কোনো ধরনের সহায়তা কিংবা উন্নয়নমূলক কাজে হাত দিতে পারছে না, সেখানে প্রদ্যুতের স্বেচ্ছাসেবক বাহিনীকে জনগণের সুবিধার্থে ময়দানে নামিয়ে দিলে তা নিশ্চয়ই নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ত না বলে মনে করছেন রাজনৈতিক মহল। শুধু তাই নয়, প্রত্যন্ত অঞ্চলের গরিব জনজাতি অংশের লোকেদের কাছে এই মুহূর্তে কাজ ও খাদ্যের অভাব রয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ তুলছে, তাও সরেজমিনে খতিয়ে দেখার প্রয়োজনটুকু মনে করছেন না মমতা প্রশাসন। এমনকি এই ইস্যুতে নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন প্রদ্যুৎ নিজেও। তবে কি এই মুহূর্তে মথা বিজেপির ছত্রছায়ায় যাওয়ার কারণেই মথা কিংবা প্রদ্যুৎ জনজাতিদের এই ধরনের বঞ্চনার অভিযোগ খতিয়ে দেখছেন না কিংবা সরব হচ্ছেন না? যদি তাই হয়ে থাকে, তাহলে প্রদ্যুতের পৈলা জাতি উলু পার্টির স্লোগানটি নিছকই যে ভোট ব্যাংকের তাড়নায়, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পেনশনারদের জন্য সুখবর, কমতে পারে কমিউনিটেশনের রিকভারি পিরিয়ড। সরকারি কর্মচারীরা সকলেই জানেন, চাকরি থেকে অবসর গ্রহণের সময় সে তিনি রাজ্য সরকারি কর্মচারী হন আর কেন্দ্রীয় সরকারের কর্মী হন, পেনশনের একটি অংশ তারা কমিউনিট করতে পারেন, যার পরিমাণ কিছু কিছু ব্যতিক্রম বাদ দিলে বেসিক পেনশনের 40%, তাদের পেনশনের 40% কমিউনিট করেন। এই কমিউনিকেশন ভ্যালুর রিকভারি পিরিয়ড এখনো পর্যন্ত 15 বছর ধার্য আছে, অর্থাৎ 15 বছর পর পুনরায় যুক্ত হয়ে যাবে এবং তিনি আবার যথারীতি পুরো পেনশনের অধিকারী হবেন। যুগ যুগ ধরে চলে আসা এই প্রথাটির একটি দিক নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক দানা বাঁধছিল। অবশেষে গত 1 মে 2023 শ্রমিক দিবসের দিন একটি রিট পিটিশনের আকারে মহামান্য পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দরবারে পৌঁছায় এই বিতর্ক, যার কেস নম্বর CWP 9426, শিলাদেবী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ পাঞ্জাব অ্যান্ড আদার্স। এখনো পর্যন্ত মোট 32 জন এই বিতর্ক নিয়ে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। এখন এই বিতর্কটি আসলে কি, সেই ব্যাপারে একটু আলোকপাত করা যাক।
যে সময় দাঁড়িয়ে কমিউটেশন অফ পেনশনের রিকভারি পিরিয়ডটি 15 বছর স্থির করা হয়েছিল, সেই সময় প্রচলিত ব্যাংকে প্রদত্ত সুদের হার ছিল 12। বর্তমান সময়ে সেই সুদের হার কমে দাঁড়িয়েছে সর্বোচ্চ 7 থেকে 8%। এখান থেকে বিতর্কে এর সূত্রপাত হয়েছে। যে সময়ে রিকভারি পিরিয়ড 15 বছর স্থির করা হয়েছিল, সেই সময়কার প্রচলিত ব্যাংকের সুদের হারের সঙ্গে বর্তমান সময়ে সুদের হারের পার্থক্য অনেকটা। হিসেব করে দেখা গিয়েছে বর্তমানে প্রচলিত ব্যাংকের সুদের হারের ভিত্তিতে রিকভারি পিরিয়ডের সর্বোচ্চ সীমা হবে 11 বছর 5 মাস। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন পেনশনারদের 11 বছর 5 মাসের জায়গায় 15 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে পুনরায় পুরো পেনশন পাওয়ার জন্য। এই বিতর্ককে সামনে রেখেই কিছু সংখ্যক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। এই মামলায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং লক্ষণীয় বিষয় হল, গত 15 এপ্রিল 2024 তারিখে যে শেষ শুনানি হয়েছিল, তাতে মহামান্য আদালত রিট পিটিশনটি গ্রহণ করেছেন এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যারা এই মামলায় আবেদনকারী হিসেবে পক্ষভুক্ত হয়েছেন, শুধুমাত্র তাদের প্রত্যেকের রিকভারি অফ কমিউটেশন অফ পেনশনের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। আগামী 21 আগস্ট 2024 তারিখে পুনরায় এই মামলাটি শুনানির জন্য উঠবে। শেষ পর্যন্ত মামলাটি যদি মামলাকারীদের পক্ষে যায়, তবে তা সমগ্র দেশের সাথে এই রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য অত্যন্ত স্বস্তির হবে। কমিউটেশনের রিকভারি পিরিয়ড কমলে পেনশনাররা এখনকার তুলনায় অনেক তাড়াতাড়ি পুরো পেনশন পেতে শুরু করবেন। আবার বিদ্যাজ্যোতি ইস্যুতে ব্যাকফুটে সরকার, ড্যামেজ কন্ট্রোলে নেমে দফতরের 2 কর্তার দুর্ব্যবহার। বিদ্যাজ্যোতি প্রকল্পে পরিচালিত স্কুলগুলি পরিদর্শনে আসা রাজ্য শিক্ষা দফতরের 2 প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে অভব্য আচরণ করেছেন, সাংবাদিকদের কাজে ও ছবি তুলতে বাধা দিয়েছেন। আজ শুক্রবার খোয়াই জেলায় বিদ্যাজ্যোতি প্রকল্পের বিভিন্ন স্কুল পরিদর্শন করতে এসেছিলেন শিক্ষা দপ্তরের 2 ওএসডি। 2023-24 শিক্ষাবর্ষে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফল নিয়ে চিন্তিত রাজ্য সরকার। ফলাফল প্রকাশিত হওয়ার পর মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হবে। সেই মোতাবেক শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক প্রতিটি জেলাতে শিক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছেন। এরই অঙ্গ হিসেবে আজ শুক্রবার দুপুরে রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার নির্দেশে খোয়াই মহকুমার মোট 5টি বিদ্যাজ্যোতি স্কুলে শিক্ষা দপ্তরের ওএসডিরা পরিদর্শনে এসেছিলেন। কাজল কুমার ভৌমিক এবং দেবব্রত চক্রবর্তী এই 2 ওএসডি আজ শুক্রবার প্রথমে বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরে এই প্রতিনিধি দলটি খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শন করেছেন। এরপর প্রতিনিধি দলটি চলে যায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়। 2 ওএসডি প্রথমে বিদ্যালয়ের অধ্যক্ষ বিপিন দেববর্মার সঙ্গে বৈঠক করেছেন। পরে 1-2 বিষয়ে অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীদের কিভাবে বিদ্যালয়ে পঠন পাঠন করানো হচ্ছে সেই বিষয়টি খোঁজ নিতে এরা সুনির্দিষ্ট কক্ষে গিয়েছেন এবং পাঠদানকারী শিক্ষিকার সঙ্গে কথা বলেছেন। এই বিষয়টি সংবাদ মাধ্যমের কর্মীরা ছবি তুলতে গেলে ওএসডি দেবব্রত চক্রবর্তী কর্মরত সাংবাদিকদের পরিচয় জানতে চেয়েছেন। পরিচয় পেতেই তিনি তেলেবেগুনে জ্বলে উঠেছেন। সঙ্গে সঙ্গে তিনি হুমকির সুরে বলেছেন, বিদ্যালয়ের কক্ষে ছবি তোলা যাবে না। আর এই বিষয়টি নিয়ে তিনি রীতিমতো হুমকি প্রদর্শন করতে শুরু করেছেন। রাজ্য শিক্ষা দপ্তরের ওএসডি দেবব্রত চক্রবর্তী এমনভাবে তেড়ে আসলেন সাংবাদিকদের দিকে, মনে হলো দেশের নিরাপত্তাজনিত গোপন কিছু তুলে ফেলা হচ্ছে। এই বিষয়টি নিয়ে কর্মরত সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে জেলার সাংবাদিকরা শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। ইয়াবাচ্ছন্ন যুব সমাজ, বহাল তবিয়তে মাস্টারমাইন্ডরা। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর কিংবা বিপজ্জনক মাদকটির নাম হচ্ছে ইয়াবা। এটি দেখতে মসুর ডালের দানার মতো, তবে আকারে কিছুটা বড়। মাদকটির মূল উপাদান ম্যাথএমফেটামিন, এক কথায় সাইলেন্ট কিলার এই ইয়াবা। তিলে তিলে শরীরকে এবং মনকে বিষিয়ে তুলে ইয়াবা। ভারতের অন্যতম ছোট রাজ্য ত্রিপুরার কাছে রীতিমতো চ্যালেঞ্জ ইয়াবা চোরা কারবারের বারবারন্ত। মাদক নিয়ে প্রতিনিয়তই ধরপাকড় হচ্ছে, কিন্তু ইয়াবার যোগান বন্ধ নেই। যারা এইগুলিকে বাংলাদেশে অথবা ত্রিপুরায় সাপ্লাই দিচ্ছে, এরা কিন্তু পুলিশের ধরাছোঁয়ার বাইরেই।
আগের চেয়ে এখন এদের অনেক বেশি বিলাসবহুল বাড়ি, গাড়ি, লাইফস্টাইল এবং টাকা এদের ধারে কাছেও পৌঁছতে পারছেন না ত্রিপুরা রাজ্যের পুলিশ।